ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটি একেবারে ঐতিহাসিক জটিলতার মধ্যে পড়েছে। আমরা যখন নিষ্ঠুরতম একটি সময়, এবং আপনারা জানেন যে জটিল, কুটিল এবং নিষ্ঠুর সময়ের অনেক পার্থক্য আছে। জটিল এবং কুটিল সময়ের যে পরিণতি, সেই পরিণতিটা অনেক সময় ভালো হয়, কখনো মন্দ হয়, কিন্তু নিষ্ঠুর যে সময়, সেই নিষ্ঠুর সময়ের পরিণতিটা সবসময় রক্তাক্ত হয়। শেখ হাসিনা আমাদের জীবনটিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন, সময়টিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন। সে আয়নাঘরের মাধ্যমে, বুলেটের মাধ্যমে, গণমাধ্যমের যাকে বলে স্বাধীনতা হরণের মাধ্যমে, বিভিন্ন কালাকানুনের মাধ্যমে তার সেই যে নিষ্ঠুরতা এবং তিনি সময়কে যেভাবে নিষ্ঠুর করে দিয়েছিলেন, তার প্রেক্ষিতে এখন যে একটা রক্তাক্ত ঘটনা ঘটলো বাংলাদেশে, এবং তার প্রেক্ষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এবং তার ভালোবাসার মানুষ যারা, তারা সবাই। তো এই নিষ্ঠুর যে কর্মকাণ্ড এবং নিষ্ঠুর যে সময়, ওটি নিষ্পত্তি হয়নি, এটি আরো বেড়ে গিয়েছে। ভারতের সঙ্গে আমাদের এখনকার যে সম্পর্ক, এটা কোনো কূটনৈতিক জটিলতা নয়, কূটনৈতিক সমস্যা নয়, এটি বলতে গেলে একটা নিষ্ঠুর সমস্যায় পরিণত হয়ে গিয়েছে। বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন, তারা প্রাণান্ত চেষ্টা করছেন হুমকি দিয়ে, তম্বি দিয়ে, কথাবার্তা বলে ভারতকে এক হাত নেওয়ার জন্য। কিন্তু বাস্তবে আমরা কি ভারতের যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, ভারতের যে সক্ষমতা রয়েছে, সেটির মোকাবেলা করার মতো আমাদের সামরিক শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি আছে, কিংবা আমরা এই সরকারের অধীনে একটি সম্মিলিত, যেটিকে বলা হয় বিপ্লবের মাধ্যমে আমরা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো, এই অবস্থাতে আমরা আছি কিনা, বা আমাদের মধ্যে এই মুহূর্তে ওইরকম কোনো নেতৃত্ব রয়েছে কিনা, যে নেতৃত্ব দিয়ে আমরা ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসন বন্ধ করে দিতে পারি। ইতিমধ্যে এই যে কথাগুলো বললাম, এর মূল কারণ হলো যে আপনারা লক্ষ্য করছেন যে সীমান্তে নিদারুণ একটি অস্পষ্টতা এবং একটি যাকে বলা হয় দুর্বোধ্য সময় যাচ্ছে। সীমান্তের ওপারে এমন কিছু ঘটনা ঘটছে ভারতীয় ভূখণ্ডে, যেগুলো ভারতও ঘটাতে পারে, ইচ্ছা করে ভারত ঘটাতে পারে। বাংলাদেশের যে কোনো একটা বিষয় তারা ইন্টারভেন করার জন্য, নাক গলানোর জন্য তারা উছিলা খুঁজতে পারে। এই যে মণিপুরে যে সাম্প্রতিক সময় সন্ত্রাস হলো, সেখানে কুকি বিদ্রোহীরা যেভাবে সাবেক একজন যাকে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালালো, যেভাবে গ্রেনেড ব্যবহার করলো, যেভাবে তারা ড্রোন ব্যবহার করলো, এবং যেভাবে আরো খুব ভারী ভারী যুদ্ধাস্ত্র, যেগুলো সাধারণত আফগানিস্তানে ব্যবহার করা হয়, তালেবানরা ব্যবহার করেছে, তো সেইগুলো লকেট, মানে যেগুলোকে রকেট লঞ্চার বলা হয়, তো সেই রকেট লঞ্চার ব্যবহার করার যে ঘটনা, ভারতীয় সেই বিদ্রোহীদের মধ্যে এটা নজিরবিহীন ঘটনা। তো সেই রকেট লঞ্চার ব্যবহার করে মণিপুর এখন রীতিমতো অশান্ত এবং জ্বলছে। এবং এই ঘটনা যখন মণিপুরে ঘটল, তার কয়েকদিন আগে আমরা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার একটি বক্তব্য, যে বক্তব্য তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সরাসরি বাংলাদেশকে তিনি বলেননি, কিন্তু তিনি যেভাবে ইন্ডিকেট করেছেন, তাতে স্পষ্টতই যে বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধাবস্থা যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ভারতীয় বাহিনীকে তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো এটি ভারতের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, এবং ভারত সংশ্লিষ্ট যে সকল ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সারা ওয়ার্ল্ডে,
ভারতের সাথে ইন্টারকানেক্টেড, সেটা মার্কিন বলেন, পশ্চিমা দুনিয়া বলেন, রাশিয়া বলেন, সব জায়গাতেই কিন্তু ঠিক এই যে রাজনাথ সিং এর যে নির্দেশনা, সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিমূলক নির্দেশনা, প্রস্তুত হও, ইটস নট এ পলিটিক্যাল ডায়ালগ, ইটস এ কমান্ড, প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে কমান্ড। এটা যদি মমতা ব্যানার্জি বলতেন, ইভেন কোন সংসদীয় কমিটিতে বা কোনো রাজনীতির ময়দানে যদি নরেন্দ্র মোদীও বলতেন, সেটাকে পলিটিক্যাল বক্তব্য মনে করা হতো। কিন্তু যখন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে, ভারতীয় ইন্ডিয়ান আর্মির সঙ্গে বৈঠকে যখন তাদেরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন এরকম একটা নির্দেশনা দেন, ইটস অ্যান অফিসিয়াল অর্ডার, এবং অলরেডি সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাজ্য রয়েছে, সেখানে যে মিলিটারি বেজগুলো রয়েছে, সেই মিলিটারি বেজে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এই রেড অ্যালার্টের প্রেক্ষিতে হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু আমেরিকাও বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক, দহরম মহরম ইত্যাদি আমরা অনেক কিছু জানি এবং আমরা শুনি এবং আমরা স্বপ্নও দেখি। আমাদের দেশের মানুষ বেশিরভাগই কল্পনা করতে পছন্দ করে, স্বপ্ন দেখে পছন্দ করে, এবং মানুষদের মধ্যে কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনাই বেশি। তো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আমেরিকার যে লাল তালিকা, সেই লাল তালিকাটি এই মুহূর্তে অনেকটা চপেটাঘাত। এরপর আমাদের স্বপ্নের মধ্যে আরো যে জিনিসগুলো হচ্ছে, সেটা হলো আমরা পারলে কালকেই তিস্তা নদীর যে ভাটি, সেই ভাটিতে আমরা বাঁধ নির্মাণ করে ফেলি। আমরা পারলে এখনই ডক্টর ইউনূসকে প্রধান সেনাপতি করে আমরা সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই কূটনৈতিক যুদ্ধ আরম্ভ করে আজকে আমরা আমাদের পানির তিস্তার যে ন্যায্য হিস্সা, সেটা আমরা আদায় করে নিয়ে আসি। আমাদের মধ্যে এমন একটা ভাব চলে এসেছে, অনেক বিশেষ করে তরুণ তুর্কি যারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্য হয়তো তিনি বলেছেন, হয়তো তিনি বলেননি, সেগুলো নিয়ে আমরা খুব উৎসাহিত। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সীমান্তে পিঠ দেখানো চলবে না বিজেপিকে, এবং পিঠ দেখানো মানে কি, বুক দেখাতে হবে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই কথা এখানে তরুণ তুর্কিদের শরীর এবং মনে অনেকটা আগুন ঢেলে দিয়েছে। এরপর ভারতের যে পিটিআই এর সঙ্গে যে সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেই সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনা নিয়ে যে সকল কথা বলেছেন, ভারতকে ইঙ্গিত করে যে সকল কথা বলেছেন, সেটা ভারতের খুবই নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বটে। কিন্তু আমাদের দেশে যারা তরুণ তুর্কি, তাদের মধ্যে ভীষণ রকম একটা মানে এটাকে কি বলবো, জোশ, একটা ভীষণ রকম জোশ তৈরি করে ফেলেছে যে না, এটা তো যদি কাউকে হতে হয় তাহলে ডক্টর ইউনূসের মতই হতে হয়। এই বয়সে তিনি যেভাবে হিংকার দিলেন, তাতে দিল্লির মসনদ কাঁপছে। তো এই যে আমাদের যে আবেগ এবং আমাদের যে অনুভূতি, তার বিরুদ্ধে যে রাজনাথ সিংহের যে যুদ্ধের হুমকি, এটি আগামী দিনগুলোতে কিভাবে আমাদের রাজনীতিতে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে। সর্বশেষ যেটা আমরা দেখলাম, এনডিটিভির একটা সাক্ষাৎকার দেখলাম, জনৈক ভারতের খুব পলিটিক্যাল অ্যানালিস্ট, আবার প্রায় এনডিটিভির সঙ্গে তিনি কন্টিনিউয়াসলি 35 মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। তো ভারতের এনডিটিভিতে 35 মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে পারেন বা নেওয়া হয়, তিনি আর যা হোক না কেন আমার মতো সাধারণ সেই বিশ্লেষক নন, তিনি ভারতের ওরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক। তো তার যে বক্তব্য, সে বক্তব্য হলো যে শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা ভারতের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, এবং শেখ হাসিনার পক্ষ অবলম্বন করা, তাকে রিল্যাক্স মোডে রাখা, এটা ভারতের পররাষ্ট্র নীতির প্রধানতম লক্ষ্য। এবং এই কাজটি ভারত যে প্রথম করেছে তা নয়, তারা দালাই লামার সঙ্গে করেছে। নাজিবুল্লাহ, যে আফগানিস্তান নাজিবুল্লাহ ছিলেন, তার পরিবারের সঙ্গে করেছে, এবং শুধু করেনি, পরবর্তীতে ট্রাভেল পাস দিয়ে
দালাই লামা এবং নজিবুল্লাহর যে ফ্যামিলি, তাদেরকে সারা দুনিয়া ঘোরার সুযোগ দিয়েছে এবং তাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি এগুলো করার সুযোগ দিয়েছে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রেও অতীতের যে সকল দালাই লামা বা আফগানিস্তানের যে নজিবুল্লাহ, তার পরিবারের সঙ্গে ভারত যা করেছে তার সে অনেক বেশি করা হবে শেখ হাসিনা এবং তার পরিবারের যাকে বলা হয় সঙ্গে। এই ধরনের একেবারে ভারতীয় অ্যানালিস্টরা এই ধরনের কথাবার্তা তারা বলছেন। এবং তাই যদি হয় তাহলে আমরা যারা এখানে আবেগ দেখাচ্ছি, এই আবেগের জায়গা থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে এবং আমাদের যতটুকু শক্তি এবং সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী বাস্তব কথা বলতে হবে এবং বাস্তব চিন্তা করতে হবে। এবং এই মুহূর্তে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আসলে জনমত ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে কোনো রকম শক্তি নেই। একমাত্র জনগণ যদি হাতে লাঠি তুলে নেয় ভারতের বিরুদ্ধে এবং রাস্তায় নেমে আসে, কেবলমাত্র তখনই সম্ভব। কিন্তু ভারতের টিয়ার, গুলি কিংবা ভারতের বিমান বাহিনীর সেই বোমারু বিমান, এগুলোর কথা আমরা বাংলাদেশে বসে এই মতো কল্পনাই করতে পারি না। এই কারণ হলো যে আমরা খুব রাতারাতি অনেকে হয়তো খুব আবেগ দেখাচ্ছি, কিন্তু এই কয়দিন আগে মানে আমাদের যারা অনেক মহাবীর আমাদের দেশের ইদানিংকাল দেখবেন বের হয়ে এসে তারা অনেক বীরত্ব দেখাচ্ছে। তো তারা শেখ হাসিনার মানে হয়াকারে হা উচ্চারণ করবে এবং সে হায়ের সঙ্গে একটা বাজে শব্দ উচ্চারণ করবে, এই ক্ষমতা 4 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে কারো ছিল না। আমরা যারা 2-1 জন আছি এই বাংলাদেশে, আমি আছি, ফরহাদ মাজাহার সাহেব আছেন, তারপর ফরহাদ মাজাহার সাহেব, এরকম আরো 2-4 জন হাইয়েস্ট এরকম যাদের কথাবার্তা বলেছেন। আর বিদেশ থেকে যারা বলেছেন তারা তো নিরাপদ দূরত্বে এখনো বলতে পারছেন, আগেও বলতে পেরেছেন। কিন্তু বাংলাদেশে বসে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে, বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আপনি দেখান তো একটা ভিডিও ফুটেজ বা একটা ফেসবুক স্ট্যাটাস এরকম কার আছে এখন যারা বড় বড় সাহসী কথাবার্তা বলছেন? 2 নম্বর হলো যে এই হারুন, ভাদের হারুন আমরা গালাগালি করছি এবং হারুনকে নিয়ে বিভিন্ন রকম অশ্লীল শব্দ বলছি, কিন্তু এই হারুনের ভয়ে আমাদের দেশের যে বড় বড় মানুষ কিভাবে থরথর করে কাঁপত। এমনকি যে 6 জন সমন্বয়কে ধরে নেওয়া হলো, তো 6 জন সমন্বয়কে ধরে নেওয়ার পর তাদেরকে ভাতের টেবিলে বসে খাওয়ানো হলো। তারা বিবৃতি দিলেন, লিখিত বিবৃতি দিলেন যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন, নিরাপত্তা চেয়েছেন। তাদের পরিবার পরিজনকে ডেকে নেওয়া হলো, তারাও বাইরে এসে হাসি মুখে বললেন যে না, তারা ভালো আছে ইত্যাদি ইত্যাদি। তো বুঝেন যে হারুনের চাপ সেখানে কোন পর্যায়ে ছিল।